হচ্ছে ক্ষতি বলবো না, যেখানে লাভটা নাই কোথায় সেটা হচ্ছে মেইনলি কস্ট ইনভলভমেন্ট। খুবই লেবোরিয়াস স্কিলড পারসন লাগে, আর সাথে হচ্ছে কস্টলি হয় অবশ্যই। কারণ আমরা জানি যে এখনকার দিনে নরমাল পার ডে একটা লেবারের দাম 550 টাকা। তো তোমরা দেখলেই বুঝবা। আর যদি সরাসরি ক্লাস হতো তাহলে তাহলে তোমাদের মানে আমার এটা ব্যাখ্যাও করতে হতো না। ওই ক্লাস শেষে তোমরা বাকি ডিসঅ্যাডভান্টেজ সব নিজেরাই বুঝে ফেলতা। ভাগ্যক্রমে এখন অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে, এই জন্য বুঝবা না। তবে আজকের যে টেম্পারেচার, তাতে যদি এই ক্লাস ফিজিক্যালি হতো আর তোমরা যদি আজকে ফিল্ডে নামতা, আর কি বলবো, সারা জীবন মনে থাকতো। কি মনে থাকতো এখন একটু দেখাই। নর্মালি আমরা এই ক্লাসটা নিয়ে সবাই ফিল্ডে নামি। একটু কষ্টকর, ট্রেন্স করাটা একটু কষ্টকর আছে যদি গ্রুপে করা হয়, জাস্ট বুঝানোর জন্য যে ফার্মাররা কেমনে করে। কিন্তু নর্মালি আসলে সত্যি কথা বলতে আমাদের ফার্মাররা ট্রেন্স পদ্ধতিতে অতটা আমরা যেভাবে মাপজোক দিয়ে করি তারা এইভাবে করে না। অনেক জায়গায় ফ্ল্যাটই করে, কিছু কিছু জায়গায় ট্রেন্স করে। এখনকার যুগে এসটিপিটাই বেশি পপুলার হচ্ছে, যেহেতু এটার সুবিধা অনেক বেশি বাংলাদেশে। এখন আসি এই ট্রেন্সটা কিভাবে তৈরি করা হয়। এটা একটা মেজারমেন্ট আছে। যদি আমরা একটা স্ট্যান্ডার্ড ট্রেন্স ধরি, ফার্মাররা অনেকভাবে কম বেশি করে করে। যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি তাহলে কি ধরনের মাপ হয় এটা একটু তোমাদেরকে একটু আমি দেখাই। বামে যদি তাকাও, আমি এটা হাতে করছি, আমি জানি না কতটুকু পারফেক্ট হয় নাই। মাপ সমান সমান তুমি যদি একটার সাথে একটা মিলাইতে চাও তাহলে মিলাইতে পারবো না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা, তোমরা কি অ্যাটেন্ডেন্স দিচ্ছ? 244 জন। তোমরা কি অ্যাটেন্ডেন্স দিচ্ছ? প্লিজ যারা অ্যাটেন্ডেন্স দাও না কাইন্ডলি দিয়ে ফেলো। আচ্ছা, এবার একটু ডান দিকের ছবিটা দেখো। তোমরা কি আমার আমার স্ক্রিনের ছবিগুলো দেখতে পাচ্ছ? জি ম্যাম। ওকে, তাহলে একটু ডানে দেখো। আমি বোঝানোর জন্য আমার কার্সর যদি ফলো করো তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটা ফিল্ডে দেখো ট্রেন্স, লম্বা লম্বা করে ট্রেন্স করা। এবং এরকম দেখো, আমার কার্সর দিকে একটু তাকাও। একটা ট্রেন্স, তার মাঝে একটু গ্যাপ, তারপর আরেকটা ট্রেন্স, যেটা পরীক্ষা বলি, গর্ত বলি, এটাও ভালো হয়। আর যদি তোমরা নিজেরা করতা তাহলে তো আরো অন্য অনেক নাম দিতা। এখানে একটা ট্রেন্স, মাঝখানে একটু গ্যাপ, আরেকটা ট্রেন্স, গ্যাপ, এভাবে লম্বা লম্বা করে গর্ত করা। তো আমরা যদি মাপটা এইভাবে দেখি যে দুইটা পাশাপাশি ট্রেন্স এর, আমি যে ইয়েলো কালারে বর্ডার দিয়ে রাখছি, দুইটা পাশাপাশি ট্রেন্স আমি দেখানোর চেষ্টা করছি বাম পাশের ছবিটা। এবার বাম পাশের ছবিটা দেখো। একটা স্ট্যান্ডার্ড ট্রেন্স এর ডেপথ যদি আমরা বলি, ডেপথটা হবে, এটা গর্ত হয় 30 থেকে 35 সেন্টিমিটারের মতো। এবং তার পাশে যদি আমরা দেখি, ওয়েটটা যদি দেখি বা ব্রেডটা যদি দেখি, আপার পোর্শনে 30 থেকে 35, কিন্তু নিচের দিকে একটু কমে আসে 25 থেকে 30 সেন্টিমিটার। এটা ডেপথ 30 থেকে 35, আর আপার পোর্শনে ব্রেডটা হবে হচ্ছে 30 থেকে 35, একটু নিচের দিকে একটু সরু হয়ে এসে 25 থেকে 30 সেন্টিমিটার। এরকম পাশে যদি আরেকটু ট্রেন্স আমি করি, তাহলে দুইটা ট্রেন্স এর সেন্ট্রালের ডিস্টেন্স হবে 100 থেকে 120 সেন্টিমিটার। আর ট্রেন্স রেডি করার পরে মাটি কেটে একদমই পুরোপুরি মানে সলিড শক্ত রাখা হয় না। যদি তুমি এই যে পাশের ফার্মার যে ছবিটা দেখছো, এটার দিকে যদি খেয়াল করো, একটু দেখো লুজ মাটি। তুমি যদি একদম সমান করে কেটে গর্ত করো, নিচে তো দেখা যায় সলিড হয়ে যায়। তো এরকম সলিড না, দেখতে পাচ্ছ যে নিচে এখানে একটু মাটি, নিচে আমরা 5 থেকে 7 সেন্টিমিটার, মোটামুটি 5 সেন্টিমিটার মতো ঝুরঝুরে মাটি দিয়ে দেওয়া হয়, লুজ সয়েল দেওয়া হয় বটম। আমি আবার রিপিট করছি, ডেপথটা হবে 30 থেকে 35, এবং উপরের যে আমরা ওয়েটটা বা ব্রেডটা যেটাই বলি, সেটা টপ পোর্শনে একটু বেশি 30 থেকে 35, তারপর আস্তে আস্তে একটু চিকন হয়ে নিচে 25 থেকে 30, এবং মাঝখানে আমরা লুজ সয়েল দিব, নিচে সলিড বটমে 5 সেন্টিমিটারের মতো। এবং একটা ট্রেন্স থেকে আরেকটা ট্রেন্সের সেন্টারের
ডিস্টেন্স হবে ১০০ থেকে ১২০ সেন্টিমিটার। এখন কেন আমরা এখানে বটমে লুজ সয়েল দেই? কারণ তাতে আমার জার্মিনেশনটা সহজ হয়। আমার যখন সেট থেকে জার্মিনেট করবে তাতে রুট পেনিট্রেশনটা সয়েলে একটু সহজ হবে এবং তার ফলে তার নিউট্রিয়েন্ট আপটেক এবং ময়েশ্চার আপটেকটা ইজি হবে। এই ১ম পার্টটা ইজি করার জন্য আমরা নিচে একটু লুজ সয়েল দিই। যখন আমরা ফিজিক্যালি ক্লাস নিই, এই পার্টটা শেখানো হয়। এই পার্টটা শেখানো হয় এবং তোমাদের ফাইনাল পরীক্ষাও ফিজিক্যালি যখন হয় নরমালি হতো, তখন এটা সবসময় জব থাকে। বলে দেওয়া হয় যে তোমার এতটুকু লম্বা সরি এতটুকু লম্বা না। হ্যাঁ, এতটুকু লম্বা একটা ট্রেন্স করো। কারণ লম্বা কতটুকু হবে এটা ডিপেন্ড করবে তোমার জমির লেন্থ অনুযায়ী। তুমি কতটুকু করবা। তোমার জমির লেন্থ অনুযায়ী এই ট্রেন্স এর লেন্থ হবে। কিন্তু তোমাকে কিন্তু তখন বলে দিবে না তুমি পাশে কত করবা, এটাতে করবো কত করবো ওই কিচ্ছু বলবে না। জাস্ট বলে দিবে এতটুকু লম্বা একটা ট্রেন্স করো পরীক্ষায়। তখন তুমি তোমার মাপ অনুযায়ী করবা। এটা পরীক্ষায় আসে, ছবি আঁকাতেও দেয়, জিজ্ঞাসাও করে, ফিল্ডে নামিয়েও করতে দেয়, ডিপেন্ড করে। কারো কোনো প্রশ্ন আছে এটাতে? আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমাদের টেক্সট। আচ্ছা যারা আমাকে আইডি পাঠাইছো তাদের জন্য তোমাদের কিন্তু আমি এখানে একটা লিংক দিয়ে দিছি। তোমরা লিংকের পরও আবার আইডি পাঠাচ্ছ কেন জানি না। তোমাদের কোনো সমস্যা হয়েছে লিংকে যেতে? না ম্যাম। আচ্ছা তাহলে কাইন্ডলি আমাকে এভাবে আইডি পাঠিও না। সেকশন এ ফারিয়া আরেকজন হাবিবা জান্নাত কাইন্ডলি ওই লিংকে গিয়ে দিয়ে ফেলো অ্যাটেন্ডেন্সটা প্লিজ। আচ্ছা এই গেল হচ্ছে আমরা ট্রেন্স তৈরি করে ফেললাম আর আমরা সুগার কেন সেটও রেডি করে ফেলছি। এখন কাজ হচ্ছে আমার এই সেট গুলোকে এই দেখো এই লোগো কিন্তু এই দেখো সেট গুলোকে কিভাবে দিচ্ছি ট্রেন্সের মধ্যে। এখন আমার কাজ হচ্ছে আমার এই সেট গুলো এই ট্রেন্স এর মধ্যে সেট করা। আমি সেট সেট বিভিন্ন রকম হচ্ছে প্লেস করা বলি। প্লেস করা। আমার ট্রেন্স রেডি, আমার সুগার কেন সেট কাটা হয়েছে সেটাকে ধরে নাও আমি ডিসইনফেক্ট করে নিলাম। এবার আমি সেটাকে আমাদের ট্রেন্স এর মধ্যে প্লেস করব। এখানে প্লেস করার কয়েকটা পদ্ধতি আছে। তোমরা এগুলো থিওরিতে আমি শিওর করে আসছো তারপরে আবার আমরা বলি সিঙ্গেল রো করে দিতে পারি জাস্ট একটা রো করে যাবে। আমরা ডাবল রো করতে পারি যে একটা রো এর ঠিক সাথে আরেকটা রো করে দিতে পারি। আরেকটা পদ্ধতি আছে যেটাকে জিগজ্যাগ বলে, আঁকাবাঁকা করে দিতে পারি। আর সিঙ্গেল রো ডাবল রো এই দুটোতেই আমরা করতে পারি কি দুইটা সেটের মাঝখানে হয়তো আবার গ্যাপ না দিয়ে একটা মাথার সাথে আরেকটা মাথা লাগিয়ে দিলাম। আরেকটাতে আমি একটু গ্যাপ করে দিতে পারি। কেউ 2 সেন্টিমিটার দেয়, কেউ 10, কেউ 15 সেন্টিমিটার। এখন কখন আমি সিঙ্গেল রো করব, কখন আমি ডাবল বা আরেকটা নাম তোমরা জানো 1.5 কখন জিগজ্যাগ করব? কেউ আমাকে এটা উত্তর দিতে পারবা কাইন্ডলি? যে কখন আমি সিঙ্গেল রো করছি, কখন আমি ডাবল রো করছি বা কখন জিগজ্যাগ করছি? কোনো কারণ আছে এটা করার? আচ্ছা আমি বলি সিঙ্গেল রো তখনই আমি করতে পারি যখন আমি জানি যে আমি যে সেটটা ইউজ করছি সেই সেটটা যে সেটটা ইউজ করছি সেই সেটের জার্মিনেশন ভালো। এটা খুব ভালো জার্মিনেট করে আমি জানি এটা জার্মিনেশন পার্সেন্টেজ ভালো এবং আমার সয়েলটাও সুইটেবল ময়েশ্চার আছে সব ঠিক আছে। আমি যদি সিঙ্গেল রো করে যাই আমার এখানে প্রপার জার্মিনেশন হবে, ফেইলিওর তেমন হবে না। তখন আমি সিঙ্গেল রো করে যেতে পারি। কিন্তু যখন আমি জানি যে এটা জার্মিনেশন যে সেটটা ইউজ করছি সেই সেটটা জার্মিনেশন হয়তো বা এটা ভালো না অথবা 20%, 30%, 50% লস হবে কিন্তু আমার আর কোনো অপশন নাই। বা এমন হতে পারে যে আমার জমির আমার সেটটা খুব একটা খারাপ না কিন্তু আমার জমির ময়েশ্চার খুবই কম। সেক্ষেত্রে করা হয় কি যে আমার তো যাতে আমার সিডলিং খুব বেশি জমিতে কম না হয়, গ্যাপ বেশি হয়ে না যায়, এজন্য আমি বেশি করে লাগিয়ে দিব যে একটা মিস করলে যেন আরেকটা আসে। এক রো যদি মিস হয়ে যায়, এক রো এর কয়েকটা মিস হলো যাতে পরের রো এর আরো কয়েকটা ওটাদের গ্যাপ ফিল হয়ে যায়। এই জন্য দেখা যায় সিঙ্গেল রো এর জায়গায় আবার ডাবল রো করে অনেক সময়।
আর জিগজ্যাগের কথা আমরা পরে আসছি। সিঙ্গেল রো যেটা আমরা এটা আগেই বলছি, সিঙ্গেল রো কখন করব আইডিয়াল সিচুয়েশনে। আর একই কথা যে এটা উইদাউট গ্যাপ বা উইথ গ্যাপ দিয়ে করা যায়। যদি তুমি ডাবল রো না করে সিঙ্গেল রো করো তাহলে অবশ্যই সেট কম লাগবে, বোঝাই যাচ্ছে। আর এক্ষেত্রে যেহেতু আইডিয়াল সিচুয়েশন, তোমার হেলদি প্ল্যান্ট হবে, তোমার ইল ভালো হবে। আর ডিসঅ্যাডভান্টেজ কি হবে যে যদি কোনো কারণে জার্মিনেশন পার্সেন্টেজ কম থাকে সেক্ষেত্রে তোমার গ্যাপ হবে অনেক বেশি। আর সেক্ষেত্রে তোমার ইলও ড্রাস্টিক্যালি রিডিউসড হবে যদি তোমার সিচুয়েশন ডিফারেন্ট। এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে সিঙ্গেল রো হলে কেমন হয় গাছগুলো যখন বড়। আর যদি ডাবল রো করি, বললাম কোন সিচুয়েশনে করে, আমরা বললাম যে এক রো ফেল হলে সেকেন্ড রো সেটাকে গ্যাপ ফিল করবে। এক্ষেত্রে অবশ্যই মেইন যে কথাটা সেটা হচ্ছে আহ, তুমি সব ডাবল রো করছোই যাতে তোমার প্ল্যান্ট পপুলেশন ডিজায়ার থাকে, ডিজায়ার নাম্বার থাকে, প্ল্যান্ট পপুলেশন ঠিক থাকে এর জন্য। এটা একটা ডাবল রো করাতেই অ্যাডভান্টেজটা থাকবে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা অবশ্যই হবে, যেটা হচ্ছে তুমি ডাবল যেহেতু ইউজ করছো তোমার খরচ বেশি, সংখ্যা বেশি, খরচ বেশি। দেখতে কেমন হবে একটু ছবিটা দেখলে বুঝবা কিভাবে পাশাপাশি দুটো রো চলে গেছে। আর ডাবল ডাবল রোয়ে আরেকটা মেথড, আমরা স্পেশাল একটা মেথড যেটা নাম শুনছো ডেরা মেথড বা 1.5 বলা হয়, অনেক সময় হাফ ওভারল্যাপিং মেথড বলা হয়। যেটা কি করলা, তুমি ডাবলই করতে চাচ্ছ ডাবল রো, কিন্তু তুমি সেক্ষেত্রে হয়তো খরচটা কমানোর জন্য বা তোমার সেটের সঙ্গে একটু ডাবল না করে তুমি মাঝামাঝি রাখলা, তাতে তোমার প্ল্যান্ট পপুলেশনও মোটামুটি ভালো থাকলো, খরচটা একটু কম। সেক্ষেত্রে কি হয়, যদি তুমি সিঙ্গেল রোয়ে যেমন যদি তোমার 1 কেজি লাগে, ডাবল রোয়ে লাগবে 2 কেজি। আর এই পদ্ধতি 1.5 বা হাফ ওভারল্যাপিং বা ডেরা নামগুলো তোমার মুখস্থ রাখতে হবে। এই ডেরা মেথডে হবে 1.5, সিঙ্গেলে 1 হলে তোমার ডেরাতে হবে 1.5 কেজি। আর জিগজ্যাগে যেটা হয় সেটা হচ্ছে জিগজ্যাগ কেন করা হয়, আমরা এই কথাটা ভাইভাতে খুব জিজ্ঞেস করে, যদি উত্তরটা খুবই সিম্পল এবং সিলি শুনতে, কিন্তু এটা খুব অহরহ জিজ্ঞাসা করে যে তুমি সোজাসুজি না দিয়ে কেন আঁকা বাঁকা করছো। তার কারণ হচ্ছে সুগার কেনে টার্মাইটের ইনফেস্টেশন, টার্মাইট, উই। আর আমরা জানি উই সবসময় সোজা যায়, তুমি যদি সোজা করে লাগাতে থাকো আর সে যদি সোজা করে খেতে থাকে পুরোটা খেয়ে ফেলবে। কিন্তু তুমি যদি জিগজ্যাগ করে দাও তাহলে সে শুধু এক পাশ দিয়ে খেয়ে যাবে আর বাকি 2 পাশ থাকবে, সেখান থেকে জার্মিনেট করতে পারে। এই জন্য টার্মাইট ইনফেস্টেশন প্রিভেন্ট করার জন্য মেইনলি জিগজ্যাগ পদ্ধতিতে করা হয়। তোমাদেরকে একটু ব্যাপারটা আমরা যতক্ষণ যা বললাম সেটা একটু ছবিতে যদি দেখাই, সিঙ্গেল রো দেখো সিম্পল, ডাবল রো 2টা করে করে দেয়া, 1.5 এবং জিগজ্যাগ। আবার আমি একটু নাম্বার গুলো রাখছি যে সিঙ্গেল রোতে যদি 4টা লাগে খুবই সিম্পল, ডাবল রোতে 8টা লাগবে। 1.5 এ কয়টা লাগে দেখো, আমরা হিসেব করতে পারি কয়টা, 6টা। কিন্তু যখন আমরা একটা ছবি, এই ছবিটা 1.5 এর ছবি অনেক সময় পরীক্ষায় আঁকাতে দেয় ভাইভাতে, আমরা আমরা পারি না। কি কি পারি না এখানে একটু তোমরা যদি খেয়াল করো, কাইন্ডলি একটু এটা খেয়াল করো, এটা এই ছবি আঁকাতে গেলে সব সময় মিনিমাম 4টা সেট আঁকাবা উপরে, তাহলে তুমি এটা 1.5 বুঝাতে পারবা। 2টা আঁকিয়ে 2টা এই এতটুকু যদি দাও, উপরে 2টা নিচে একটা, এটা 1.5 হয় না। এটা আবার বলি, যখন ছবি আঁকাতে দিবে পরীক্ষায় বা জিজ্ঞাসা করবে ভাই তখন সব সময় মিনিমাম 4টা দিয়ে শুরু করবা, উপরের রো, নিচের রোতে 2টা হবে, মাঝখানে একটা ফাঁকা। তাহলে তুমি তুমি পরে এটা আমার ক্লাস শেষ করে নিজে একটু ঠান্ডা মাথায় বসে দেখো, তাহলে বুঝবা। তখন সবসময় ভাইভাতে আবার বলি মিনিমাম 4টা উপরে সারিতে দিও, কখনোই 2টা বা 3টা দিয়ে করো না, মিলাতে পারবা না। উপরের সারিতে 4টা, তারপর নিচের সারিতে 2টা, মাঝখানে একটা ফাঁকা থাকবে। আমি এই কথাটা বারবার বলছি কারণ আমার এই 13 বছরের 14 বছরের শিক্ষকতাতে আমি দেখছি এটা পরীক্ষা সবাই ভুল করে, ভাইভাতে তো আরো বেশি। খুবই সিম্পল, কিন্তু এই জিনিসটা কেন ভুল করে জানি না। আমার আমার নোট দেয়া থাকবে, আর ক্লাস শেষে আরেকবার একটু এটা ঠান্ডা মাথায় দেখবো। সিঙ্গেল রোতে যে কয়টা লাগবে ডাবল রোতে তার ডাবল, আর
1.5 বা ডেরা মেথডে 1.5 গুণ, আর জিগজ্যাগ মেথড তো এটার কোনো সংখ্যা এভাবে বলা যাবে না। ম্যাম, টার্মাইটের ইনফেস্টেশন কি সিঙ্গেল এন্ড ডাবল রো মেথডে হ্যাঁ, এফেক্ট বলো। করবেন এটা? হ্যাঁ, হ্যাঁ, তা তো করবেই। এজন্য তো বললাম যে তুমি কেন একজন একজন ফার্মার সিঙ্গেল রো করলো, কেন একটা ফার্মার জিগজ্যাগ মেথড করলো। এটা সম্পূর্ণ ওই সিচুয়েশনের উপর, ফার্মারের ওই ফিল্ডের তার ওখানের ওভারঅল সিচুয়েশনের উপরে। যে ফার্মারের জমি যেটা বললাম খুবই আইডিয়াল, সে যে সেট ইউজ করছে সব আইডিয়াল, সে তখন সিঙ্গেল রো করবে। যার ওখানে জার্মিনেশনের সমস্যা সে ডাবল রো বা 1.5 করছে। আর যার ওখানে সে বুঝছে যে তার এখানে টার্মাইটের সমস্যা আছে, সে তখন ওগুলো করবে না, সে জিগজ্যাগ করবে, ফেস করবে জিগজ্যাগ। এটা ডিপেন্ড করছে ফার্মারের ওই ফিল্ডের সিচুয়েশন অনুযায়ী। যদি কারো জমিতে টার্মাইটের খুব বেশি সমস্যা না থাকে, সে করবে না, সে নর্মাল নর্মাল পদ্ধতিতে করবে, সিঙ্গেল বা ডাবল। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে তার সিচুয়েশনের উপর। এতটুকু গেল হচ্ছে আমাদের একটা পার্ট, যে আমার ট্রেন্স প্রিপারেশন এবং সেট কিভাবে প্লেস করে। তোমাদের ভাইবাতে কিন্তু সুগার কেনের যে বিভিন্ন ইন্টারকালচার অপারেশন আছে এটা নিয়ে একটু প্রশ্ন করা হয়। আমি তোমাদের এগুলো পড়ানোর জন্য না, জাস্ট একটু তোমাদের দেখিয়ে মনে করিয়ে দিচ্ছি যে কোন কোন পদ্ধতি, কি কি টার্ম আছে ইন্টারকালচার অপারেশন, স্পেসিফিক টার্ম আছে, এই টার্ম গুলো জানবা। কি আসলে র্যাপিংটা কি, ক্রপিংটা কি, ট্রাশিংটা কি, কেন করে, কিভাবে করে, কাইন্ডলি এগুলো একটু ভাইবার জন্য মাথায় রেখে আসবা পরীক্ষায়। খুবই মানে এটা কমন কিছু প্রশ্ন, যেহেতু তোমরা থিওরি পরীক্ষাটা আগে দিয়ে ফেলো, অনেকদিন অনেক সময় গ্যাপ যায়, আমরা খেয়াল করি না। তো এই প্রশ্নগুলো খুবই কমন ভাইবার জন্য, কাইন্ডলি এগুলো একটু মাথায় রেখো পরীক্ষার জন্য। আমরা এতক্ষণ যেটা বললাম ট্রেন্স, এটা ফিজিক্যালি ম্যানুয়ালি যেভাবে করে, আর এটা যদি এখন অনেক ধরনের মেশিন বেরিয়েছে, যেমন একটা উদাহরণ এখানে পাওয়ার টিলারের সাথে আহ, কিছু জিনিস এক্সট্রা লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ট্রেন্স তৈরি করা যায়, ট্রেন্সার বলে। ছবিটা একটু খেয়াল করে দেবে, তাতে কষ্টটা কম হয়। কেউ যদি ট্রেন্স পদ্ধতিতে করতে চায়, সে ওই ডেপটা এবং দুইটা ট্রেন্সের মাঝখানের যে গ্যাপটা সেগুলো শুধু সব ঠিক করে এই ডেপথ অনুযায়ী ডেপটা সে সিলেক্ট করে নিবে। যে দেখতে পাচ্ছ বাম পাশে যে পাওয়ার টিলারের সাথে একটা আমার কার্সারটা যদি খেয়াল করো, সামনে এবং পেছনের চাকার মাঝখানে একটা এক্সট্রা একটা অংশ দেখতে পাচ্ছ, একটা আমাদের লাঙ্গলের ফলার মতো, এবং সেখানে উপরে দেখো অনেক 3টা ছিদ্র দেখতে পাচ্ছ। এগুলো তুমি অ্যাডজাস্ট করে ডেপটা ঠিক করতে পারো। ডেপটা ঠিক করে এটা দেখা যায় ট্রেন্স, জমিটা ফাইনাল প্লাউইং করে নিয়ে যাওয়ার পরে তারপরে এটা নিয়ে যাওয়া হয় চালিয়ে, তাতে ট্রেন্সটা তৈরি হয়, একটু কুইক হয় ব্যাপারটা। আমাদের এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাম, ট্রেন্স তৈরি না করে ফ্ল্যাটেন্ড ল্যান্ডে মানে কাল্টিভেট করলে কি প্রবলেম হবে? না, ফ্ল্যাট ল্যান্ডেও করলে যে প্রবলেম হবে তা না, কিন্তু এই যেটা বললাম যে ফ্ল্যাট ল্যান্ডে দেখা যায় কি ময়েশ্চারের একটা সমস্যা হতে পারে। যদি আমার ড্রাই ল্যান্ড হয়, ইরিগেশন খুব বেশি সুবিধা না থাকে, তাহলে দেখা যায় যে জার্মিনেশনটা একটু কম হবে, কারণ তোমার ময়েশ্চারটা ওখানে কম পাবে। আর আরেকটা হচ্ছে অনেক সময় এনকোরেজটা একটু সমস্যা হতে পারে। যেটাতে হ্যাভি একটা গাছ হয়, লম্বা গাছ হয়, সেক্ষেত্রে এনকোরেজের একটু প্রবলেম হতে পারে। এটা বললাম, এখানে অনেকগুলো মেথড তোমার কি জন্য আছে আসলে, তোমার যে মেথডটা সুবিধা হবে সেটা তুমি করবা। আমি যদি ক্যালকুলেট করে দেখি যে ফ্ল্যাট পদ্ধতিতে করলে আমার খরচ কম হচ্ছে, দ্রুত হচ্ছে, তো ফ্ল্যাট পদ্ধতিতে করে আমার যতটুকু yield লস হচ্ছে, সেটা যদি আমি ট্রেন্স পদ্ধতিতে করি খরচের সাথে, যদি আমি ইকোনমিক ব্যালেন্স করে দেখি যে আমার ফ্ল্যাট পদ্ধতিতে সুবিধা বেশি, তা আমি কেন আমার ট্রেন্স করতে পারবো। তোমার মেথড আছে অনেক, সুবিধা অসুবিধা আছে, এবং সেগুলো সবই তোমার কন্ডিশনাল, যে তোমার জমি এবং তোমার ইকোনমিক কন্ডিশন কি, তোমার জমির কন্ডিশন কি, তুমি যে সিডলিং ইউজ করছো সেটা কন্ডিশন কি, সেটার কন্ডিশন, এই এভরিথিং চিন্তা করে তোমার জন্য যেটা সুবিধা হবে তুমি সেই পদ্ধতি করবে। এই যে এসটিপি তো আরো একটু কস্টলি, কারণ তুমি সেটটা তুমি রেডি করছো, সরি সেটটা থেকে সিডলিং রেজ করছো এখানে, এটা একটু কস্টলি আছে, কিন্তু তারপর আমরা কেন করতেছি, কারণ এখানে সুবিধা আছে আরেকটা, সেটা হচ্ছে
তুমি যখন মেইন ফিল্ডে নিয়ে আসবা, কোনো কারণে যদি তোমার মেইন ফিল্ডটা ওই সময় অকুপাইড থাকে, তুমি যদি ট্রেস পদ্ধতিতে করো বা ফ্ল্যাট অন্য পদ্ধতি, তুমি তো সরাসরি জমিতে করতে হচ্ছে, তো কোনো কারণে জমি তোমার রেডি না, তোমার দেখা একটা ক্রপটা ডিলে হয়ে যাবে। আর যদি তুমি এসটিপি করো, তুমি আগেই সিডলিং কিন্তু রেজ করে রাখছো, তাতে যদি সিডলিং রেজ হতে হতে তোমার জমি যদি যে টাইমে ধরো অক্টোবর মাসে করার কথা, আর তুমি জমি তখনও তোমার রেডি হয় না, তোমার একটা ক্রপ তুলতে তুলতে অক্টোবর শেষের দিকে যাচ্ছে, তাতে তোমার সমস্যা হচ্ছে না, কারণ তোমার কিন্তু অলরেডি সিডলিং রেডি হচ্ছে তোমার নার্সারি বেড। তো কিন্তু এখানে আবার তোমার ট্রান্সপ্লান্টিং এর কস্ট আছে। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে প্রতিটা জিনিসের সুবিধা অসুবিধা আছে। একজন ফার্মার ক্যালকুলেট করে দেখবে যে তার কোনটা আসলে এট দ্য এন্ড কোনটা বেশি তারিখ হয় সে সেটাই করবে। আর কারো কোন প্রশ্ন আছে? নাই, তাহলে আমরা একটুখানি এই ছবিটা আমরা আগে দেখছি, আমরা একটুখানি মুভ করি। আমি জানি যে অনলাইনে 2 ঘন্টা ক্লাস নট ইজি, আর আমি 2 ঘন্টা ক্লাস আসলে নিতেও চাচ্ছি না, কারণ ফিজিক্যালি অনেক কিছুই করা যায় করেই অ্যাটেনশন ধরে রাখা যায়, কিন্তু অনলাইনে অ্যাটেনশন ধরে রাখা আম, আমার মনে হয় না আমি তোমাদের জায়গায় থাকলে আমার অ্যাটেনশন এতক্ষণ থাকবে। এই সুগার কেন নিয়ে আরেকটা পার্ট যেটা ক্যালকুলেশনের পার্টটা, এই বিশাল দায়িত্বটা আমার কাঁধেই পড়ছে। অনলাইনে তোমরা কি অনলাইনে এর মধ্যে অঙ্ক করছো আর কোন ক্লাসে? জি ম্যাডাম, আগের ক্লাসটা হচ্ছে কি অঙ্ক করছো? ইরিগেশন। তাহলে তো ভালোই। তা আমি আমি ভাবলাম যে আমারই কষ্ট হবে না, তাহলে তোমরা তো অভ্যস্ত আছো। কিভাবে করিয়েছেন স্যার? ম্যাম স্লাইড দেখিয়ে দেখিয়ে করিয়েছেন, আর যে পার্টটুকু আমাদের বুঝতে সমস্যা সেটা হচ্ছে ধরে দিয়েছে। আমি যেটা করব সুগার কেনের এই ক্যালকুলেশনটা আমরা মেইনলি আমি যেটা করি সেটা হচ্ছে জাস্ট আমি ওভারঅল বুঝিয়ে দেই যে কিভাবে ক্যালকুলেশন করতে, খুবই সিম্পল, খুব সিম্পল। তারপর আমি 1-2টা অঙ্ক দেখিয়ে দেই, দিয়ে আমি বাকি প্রবলেম গুলো দিয়ে দেই, বলি একটু চোখ বুলায় দেখো, যেটা যেটা করতেই কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এটা পারা সম্ভব না, কারণ কিছু কিছু থাকে এত সিম্পল। তো যেখানে যেখানে মনে হবে স্পেসিফিক সমস্যা আছে সেটা আমাকে বলবা, আর সাথে আমি তো আবার বুঝাই দিই। আজকে যেটা করব আমি ক্যালকুলেশনে, আমি তোমাদেরকে জেনারেল কিছু জিনিস বুঝিয়ে দিব, সাথে 1-2টা সিম্পল প্রবলেম শুরুতে জাস্ট বুঝার জন্য একটা বুঝিয়ে আমি যে ট্রেন্স এর যে অংশটা তোমাদের খাতায় লিখতে হবে পড়তে হবে সেই পার্টটা, আর এই ক্যালকুলেশনের পার্টটা আমি তোমাদেরকে দিয়ে দিব আজকে মেইল। আর আমার নেক্সট ক্লাস থাকবে বৃহস্পতিবারে। তোমরা ট্রেন্স এর পার্টটাও দেখবা যে সব ঠিক আছে কিনা তোমাদের কাছে। তারপরে ক্যালকুলেশনের যে প্রবলেম গুলো আমি দিব সেগুলো একবার একটু চোখ বুলাবা, যদি মনে হয় যে স্পেসিফিক এই প্রবলেমটা তো এটা কিভাবে সম্ভব আমাকে বলবা। আর বৃহস্পতিবারে আমি এই প্রবলেম গুলো যেগুলো তোমাদেরকে দিব সেটা নিয়েও আমি কথা বলবো, কিন্তু তোমাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে তাহলে আরো ভালো হয় আমার উত্তর দিতে। হ্যাঁ, আশা করি এই পদ্ধতিতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি না বুঝো, সেটা মেইলে হোক, ফোনে হোক, বা সামনাসামনি যদি আমাদের সৌভাগ্য হয় সামনে দ্রুত সামনাসামনি হোক, তখন এসে আমাদেরকে জিজ্ঞাসা করলেও হবে। এভাবে হবে না? তোমাদের কি মনে হয়? তোমাদের কি মন্তব্য? ঠিক আছে আমার কথা? এভাবে সম্ভব? কি হলো, মনে হলো তোমরা গোস্বা করলা? আমার কথা কি তোমরা বুঝছো? ম্যাম আপনি কি বলেছিলেন বুঝতে পারিনি। বুঝতেই পারো না? হায় হায়, বললাম যে বাবা 10টা 11টা অঙ্ক আছে মনে হয়, আমি গুনিও নাই কয়টা অঙ্ক আছে, তারা একবার দেখে দিই। 11টার মতো অঙ্ক আছে। এই অঙ্কের মধ্যে আমি জেনারেল কিছু কথাবার্তা অঙ্ক বিষয়ে, আর 2টা অঙ্ক আজকে যেমন তোমাদেরকে একটু সিম্পল দেখিয়ে দিব, আর বাকি অঙ্কের যে যে দাগগুলো সেগুলো তোমাদেরকে আমি আজকে দিয়ে দিব। তোমরা একবার একটু চোখ বুলায় দেখবা। নেক্সট বৃহস্পতিবারে আমি তো ওভারঅল বাকিগুলো বুঝাই দিব, আর তোমাদের যদি কোনো স্পেসিফিক প্রবলেম থাকে সেটাও আমি ওই দিন দেখবো। এবার বুঝতে পারছো?
জি ম্যাম। মানে তোমাদেরকে কেন আমি আগে দিতে চাচ্ছি, কারণ অঙ্ক বুঝায় মানে স্লাইডে দেখে যদি অঙ্ক ব্রেনে না ঢুকাও আসলে এটা নিজে নিজে চেষ্টা না করলে প্রবলেমটা বোঝা যায় না। আরেকজন বলে দিলে তো কতই হয়। তো তোমাদেরকে দেওয়ার কারণ হচ্ছে আগাম, যাতে তোমরা একবার চোখ বুলায় দেখো যে আচ্ছা এটাতে মনে হয় বুঝতেছি না, এটা তো ম্যাডাম বললো কি আর এখানে করলো কি। এরকম যদি কোনো সমস্যা আমাকে দেখাতে পারো তাহলে তোমাদেরও সুবিধা, আর আমিও বুঝবো যে তোমরা কোথায় বুঝছো। এবার আমরা ঠিক আছি? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমার 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 পার্সোনাল বিষয়। এই ক্যালকুলেশন যেখানেই লেখা থাকতো এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত, ক্লাস 7 থেকে, আমার মনে হয় আমার 7 থেকে শুরু হয়েছিল, যেখানে আমি দেখতাম ক্যালকুলেশন ম্যাথ, ওই জায়গায় আমি নাই, কোনোদিনই নাই। কেন এই ভীতিটা কবে শুরু হয়েছিল আমি নিজেও জানি না, ওই সময় ওই বয়সে বোঝারও বয়স না। আর যখন বুঝছি যে ভয় পাই, আর তখন সমাধানও কেউ দিতে পারে না। যখন টিচাররা অঙ্ক করাতো, সেটা টিউশনিতে হোক বা ক্লাসে হোক, স্কুল কলেজ, সবসময় আমি সবচেয়ে ভালো পারতাম। পরীক্ষার হলে গিয়ে কি হতো আল্লাহ জানে। তোমাদের মধ্যে এরকম কেউ আছে নাকি? তোমাদের মধ্যে এরকম কেউ আছে? কেউ নাই? তত ভালো। জি ম্যাম আছে। কে যেন বললো হ্যাঁ সেম। তারপরে যখন এই ইউনিভার্সিটিতে আসলাম, তারপর দেখি আসলে আমি নিজেকে নিয়ে যতটা নেগেটিভ ধারণা ছিল, এই নেগেটিভ ধারণাটা একটু কমলো। তখন আমি তো আসলে ইউনিভার্সিটি আসার পরে আমি রিয়েলাইজ করলাম যে অঙ্কের প্রতি বা অঙ্ক বলবো না, যে কোনো ক্যালকুলেশনের প্রতি মানুষের যে একটা আগ্রহ তৈরি করা, সেটাই আমার কোনো কারণে মিসিং ছিল। তো এই ইউনিভার্সিটির যেগুলো অঙ্ক করা, এগুলো খুবই সহজ। মানে এটা কি বলবো, এটা সহজের চেয়েও আরো যদি এর চেয়েও যদি আর একটু সিম্পল হয়, বলার ওয়ার্ড থাকলে বলতাম। আর বুয়েটে আমি পরীক্ষা দেই নাই, কারণ ওই যে অঙ্ক, যখন এই ইউনিভার্সিটির পালা শেষ করে বিদেশে গেলাম ডিগ্রির জন্য আরেকটা, সেখানে গিয়ে দেখলাম তারা যে নর্মাল একটা কথা বলে, কি বলবো তোমাকে, মানে কথা বলতেই অঙ্ক, সেটা সয়েলের মধ্যে অঙ্ক, গাছের মধ্যে অঙ্ক, ওয়েদারের কথা বলে সেটার মধ্যে অঙ্ক, মানে মুখটা খুললেই অঙ্ক, এবং পাতার পর পাতা অঙ্ক, সফটওয়্যারে অঙ্ক। তখন বুঝলাম আসলে অঙ্কর মধ্যে অনেক মজা আছে। এই মজাটা কোনো কারণে আমাদের মনে মিস হয়ে যায়। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমরা ক্যালকুলেশন শুনলে অনেকে পছন্দ করি না। তো যারা এরকম ভাবো, তো তাদেরকে বলি যে তোমরা একা নয়, এরকম পৃথিবীতে আমার মতো অনেক অধম আছে। তবে আসলে যদি তোমার অঙ্ক ভালো না লাগে এখানে ক্লাস করতে, তাহলে দোষটা আমার, তোমার না। কারণ হয়তোবা আমি তোমাকে বুঝাতে পারি নাই যে এটা কতটা ইন্টারেস্টিং বা কতটা উপযোগী যে তুমি এটা কাজে লাগাতে পারবা। যদি আমরা বুঝি যে এটা আমার কাজে লাগবে, সেই কাজের প্রতি আমাদের আগ্রহ জন্মায়। তো আসো অনলাইনে চেষ্টা করে দেখি আমার সুগার ক্যান্সারের ক্যালকুলেশন কেমন লাগে। ম্যাম, হ্যাঁ বলো। একটা প্রশ্ন ছিল। আপনার হ্যাঁ, পার্সোনাল লাইফ যেহেতু বলেছেন, হায়ার ম্যাথে ম্যাম প্রবলেম হতো না ইন্টারে, তাহলে ক্যালকুলেশন বাবা আর বলো না, এ তো হায়ার বেতন করে নিতেই যায়নি। তারপরে তো বুঝোই, এক্সপেকটেশন অনেকে অনেক কিছু থাকে। আমার প্রবলেম হইছে, হ্যাঁ আমি সবচেয়ে, আমার আমি রেজাল্ট আমার কোনোদিন আল্লাহর রহমতে খারাপ হয় না, এটা বাবা মার দোয়া বা আমার চেষ্টা। তবে বাকি পরীক্ষাগুলো আমি যে পরিশ্রম দিয়ে নাম্বার তুলতে পারতাম, এই জায়গায় আমি যতই পরিশ্রম করি নাম্বার তুলতে পারতাম না ওই রেশিওতে। তবে যেটা এখন বুঝি আসলে যে আমি আসলে মানে অঙ্কটা আমার করতে হতো, আমাকে করতে বলতো বলে। আমি যে অন্য যে কোনো সাবজেক্ট আমি যতটা প্যাশন দিয়ে আমি পড়তাম বা আমি চেষ্টা করতাম, আমি অঙ্কে এটা করতামই না। এখন আমি বুঝি, আমি বড় হওয়ার পরে বুঝছি, এটা ইউনিভার্সিটি পর্যন্ত এসে আমি বুঝছি যে এটা তো আসলে সম্পূর্ণ যে জিনিসটা ভালোবাসবা সেই জিনিসটা এমনিতেই করতে পারবা, সেটা তোমার প্রেশার মনে হবে না। তো যে আমি যে ভাবতাম যে আমাকে করতে হবে, করতে বলতেছে, এই আমার মনে হয় এটার জন্য আমার হয়নি। তবে হ্যাঁ, কষ্ট হয়েছে। তবে খুব বেশি খারাপ কখনো হয় নাই। তবে হ্যাঁ, হয়তো এক্সপেক্টেড লেভেলে যেতে পারি নাই আর কি, এটাই।
তো তোমাদেরও তো ধরো ওই লেভেল পার হয়ে আসছে, তো জানি না কারো আবার কাটা ঘায়ে আমি নুনের ছিটা লাগাই দিলাম কিনা এত বছর পরে। তো বিশ্বাস করো এগুলো ঘা শুকায় না, আমারও শুকায় নাই এখন। আচ্ছা, যেখানে ছিলাম এই আমার গল্পের কিছু ছবি এখানে, যে অনেকে যারা আমরা ম্যাথ ভালোবাসি না তাদের তাদের আমি জানি এখানে অনেকেই আছে যারা আমার কথা শুনে হাসতেছে বা ম্যাথ বুঝে না, ম্যাথ ছাড়া লাইফ হয় নাকি। তো তারা খুবই ব্লেসড যে তারা অঙ্কের প্রতি ভালোবাসা আছে। আমি বলবো এটা এক ধরনের ব্লেসিং। যাই হোক, আমরা আসলে ক্যালকুলেশনের কথায় আসি। যেটা বলছিলাম যে আজকে আমরা খুব বেশি ডিপে ঢুকবো না, জাস্ট সিম্পলি তোমাকে মানে আমার এই ক্যালকুলেশনটা শুরুর আগে জাস্ট বলি। আমরা এতক্ষণ জানছি যে একটা ট্রেন্স করতে গেলে একটা স্ট্যান্ডার্ড ট্রেন্স এর মেজারমেন্ট কেমন হয় এটা আমরা জানি। আমরা জানি যে একটা সেট কেমন হয়, এটা আমরা জানি। আমরা জানি যে এই সেটটা আমি ট্রেন্স এর মধ্যে কি কি ভাবে প্লেস করতে পারি, মেথড গুলো আমি জানি। তো আমার যদি জানা থাকে যে একটা এরিয়া আমি জানি আমার জমি এতটুকু, আমি যদি জানি কি মেথডে সুগার ক্যানটা ট্রান্সপ্লান্ট করব, সরি প্লেস করব, সিঙ্গেল রো না ডাবল রো না ডেরা, আমি যদি এটা জানি এবং আমার সুগার ক্যান কতটুকু লম্বা এটা আমি যদি জানি, তাহলে বলো তাহলে কি পসিবল না যে একটা এরিয়াতে কতগুলো সেট লাগবে বা কতটুকু সেট লাগবে এটা বের করতে পারা? কি মনে হয়, পারা যাবে না? জি ম্যাম। এই আসলে এটাই ক্যালকুলেশন। তোমাকে বলে দিবে যে এতটুকু জমি আছে, তোমার কাছে এতটুকু সেট আছে, এই পদ্ধতিতে লাগাবা। এখন বলো যে এই জমিতে তোমার কতগুলো সেট লাগবে, এটাই ক্যালকুলেশন। আমরা এই যে এটা দিয়ে শুরু করি। ছবিগুলো দেখে আগেই ঘাবড়ে যেও না, ছবিগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য। ছবিটা ইগনোর করো। আমরা প্রবলেমটা যদি করি একটু একসাথে করো নিজে, তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। এখানে বলেছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ সেটস টু বি রিকোয়ার্ড, number of sets to be required for 10 hectare of land for sugarcane cultivation. মেথডটা কি? Following end to end with 2 centimeter gap between sets, where trench to trench distance is 1 meter and length of each set is 23 centimeter. এখানে কি কি ইনফরমেশন দেয়া? আমাকে বলা আছে যে 10 হেক্টরের একটা জমি, সেখানে আমরা এন্ড টু এন্ড মেথড একটার সাথে আরেকটার একটা শেষ করে একটা সেটের মাথায় আরেকটা সেট লাগাবো, কিন্তু দুইটা সেটের মাঝখানে 2 সেন্টিমিটার গ্যাপ, যেটা আমরা 15 সেন্টিমিটার দেখলাম আগে, এখানে যিনি লাগাবেন উনি 2 সেন্টিমিটার গ্যাপ দিয়ে লাগাবেন। এবং যে ট্রেন্স গুলো তৈরি করা হবে একটা ট্রেন্স থেকে আরেকটা ট্রেন্সের মাঝখানে দূরত্ব 1 মিটার মানে 100 সেন্টিমিটার। আর যে সেটটা আমার আছে সেই সেটটা এক একটা সেট 23 সেন্টিমিটার। তাহলে আমার লেন্থ আমি জানি 23 সেন্টিমিটার আর দুইটা সেটের মাঝখানে গ্যাপ হচ্ছে 2 সেন্টিমিটার। এটা গেল আমার সেটের ইনফরমেশন। আর আমার জমি 10 হেক্টর, আমি 1 হেক্টর মানে জানি 10,000 মিটার স্কয়ার, তাহলে 10 হেক্টর মানে কত আমি জানি কত মিটার স্কয়ার। অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায়, সিম্পলি যেটা আমি একটু দেখাই, তোমরা অন্যভাবে করতে গেলে করতে পারো। আমি যেভাবে করছি সেটা হচ্ছে একটা সেটের জন্য কতটুকু জায়গা লাগে এটা যদি আমি জানি, তাহলে আমার টোটাল জায়গা থেকে ওটা ভাগ দিয়ে দিলেই তো আমার কতগুলো সেট আমার লাগবে বের করতে পারবো। তো একটা সেটে কতটুকু এরিয়া লাগে এটা কিভাবে বের করবো, এটা বের করার জন্য আমি এই যে ছবিটা এখানে আঁকাইছি, তো আমরা এক পাশ থেকে দেখাচ্ছি। তোমরা কি আমার সাথে আসছো না আমি বেশি ফাস্ট চলতেছি? ঠিক আছে ম্যাম। ওকে, এখন দেখো একটা সেটের জন্য কতটুকু জায়গা লাগে। বেশি কনফিউজড হয়ে না, আমার কার্সরটা দেখো, এটা যদিও ছবিটা ভালো হয় না এটা বোঝানোর জন্য। এটা যদি একটা সেট হয় মিডলে, এটার এটার লেন্থ হচ্ছে 23 সেন্টিমিটার। আমার একটা সেট থেকে আমি যদি আমার কার্সর এখানে যদি আরেকটা সেট থাকতো লম্বা লম্বি, তাহলে দুইটা সেটের মাঝখানে ধর আমি একটা ছবি আঁকাই, তাহলে আমার মনে হয় এটা দিলে মনে হয় তোমার জন্য তোমাদের বুঝতে সুবিধা হবে।
এগুলো সব তোমাদের বোঝানোর জন্য। দেখো এবার মনে বুঝতে সুবিধা হবে। একটা সেট আমার 23 সেন্টিমিটার, একটা সেট থেকে আরেকটা সেটের দূরত্ব বলছে 2 সেন্টিমিটার, কিন্তু 2টা কিন্তু আসলে 1 সেন্টিমিটার সামনে 1 সেন্টিমিটার পেছনে, তো দুইটা মিলে 2 সেন্টিমিটার, তাহলে 23 আর লেন্থ আসলে তোমার এই 2 সেন্টিমিটার যোগ করতে হচ্ছে। 23 এর সাথে আরো 1 করে 2 যোগ করো, 2 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। এটা গেল লেন্থ। পাশে কতটুকু? পাশে বলছে একটা ট্রেন্স থেকে আরেকটা ট্রেন্সের দূরত্ব 100 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এখানে এটা যদি একটা ট্রেন্সের মধ্যে হয়, পাশে আরেকটা ট্রেন্স, এই পাশে আরেকটা ট্রেন্স, তো এই 100টা আসলে দুই পাশে ভাগ হয়ে যায়, যেহেতু আমরা বলছি যে সেন্টার টু সেন্টার। 150 হচ্ছে ডানে আর বামে দুই পাশে, 50-50 করে 100 সেন্টিমিটার বা 1 মিটার। এটা আমি তোমাকে মানে ভেঙে ভেঙে বললাম। যদি তুমি এই ভাঙাটাও না দেখতে চাও, সরাসরি যদি এই 100 আর 2 ধরেও করো, অঙ্ক হবে। তোমার লেন্থটা তাহলে 23 এর সাথে 2 যোগ হবে, তাহলে তোমার 25 সেন্টিমিটার হবে। আর তার সাথে পাশে তোমার 1 মিটার বা 100 সেন্টিমিটার, সেটা তুমি গুণ করে এরিয়া বের করবা। এই আমি যে রেড সার্কেলটা করে রাখছি, এটা হচ্ছে একটা সেটের জন্য জায়গা, একটা সেটের জন্য এরিয়া। লম্বায় 23 বলা আছে, আর দুইটা সেটের মাঝখানে গ্যাপ বলা আছে 2 সেন্টিমিটার, এই নিয়ে 25। আর পাশে 1 মিটার বা 100 সেন্টিমিটার, সেটা দুটো গুণ করলে তোমার এরিয়া বের হলো। দেখো এখানে এটা মিটারে কনভার্ট করা আছে, যে তোমার এরিয়াটা মিটার স্কয়ারে। তো আমার একটা সেটের জন্য বের হলো 0.25 মিটার স্কয়ার এরিয়া। তো আমি জানি যে আমার টোটাল এরিয়া কত, ওটা দিয়ে ভাগ দিলেই তোমার কতগুলো সংখ্যা লাগবে এটা বের হয়ে গেল। কারো কোনো প্রশ্ন আছে? Good. এখন পরীক্ষা, একটা লাইন হ্যাঁ, আরেকটা লাইন দূরত্ব কি 50 please, সেন্টিমিটার? বুঝতে পারিনি, একটু বলো প্লিজ। একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কত? 50 সেন্টিমিটার। একটা ট্রেন্স থেকে আরেকটা ট্রেন্সের দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার। জি জি ma'am, ঠিক আছে, এখন বুঝতে পারছি। হ্যাঁ, আর আমি এখানে আসলে ভেঙে ভেঙে দেখাইতে গেছি, এটা আমি জানি না তোমরা কনফিউজ করে ফেললাম কিনা। যে তোমরা সেন্টার থেকে সেন্টার বলি, এর জন্য 50-50 দুই পাশে চলে যায়। কিন্তু তুমি যদি এত ভেঙে চিন্তা না করো, নর্মাল ওয়েতে যদি চিন্তা করো, 100 ধরে যদি করো, তোমার এত ভাঙার দরকার নেই। আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলছি। ঠান্ডা মাথায় যদি করে এটা দেখো, আমি বুঝতে পারবো। আর যদি না বুঝতে পারো, আরেকবার আমাকে বলো। পরীক্ষায় অনেক সময় বলা থাকে না সেটেল লেন্থ কত। পরীক্ষা অনেক সময় বলা থাকে না উইথ গ্যাপ আর উইদাউট গ্যাপ। একটু মনোযোগ দিয়ে শোনো। পরীক্ষায় অনেক সময় সেটেল লেন্থ বলা থাকে না, এটা গ্যাপ আছে কিনা সেটার মাঝখানে এটাও বলা থাকে না। যদি বলা না থাকে, তাহলে তুমি গ্যাপ ধরেও করতে পারো, না ধরেও করতে পারো। যদি তুমি ধরে করো, সেটাও তোমাকে বলতে হবে। যদি তুমি না ধরে করো, সেটাও তোমাকে ওখানে উল্লেখ করে বলতে হবে। আর লেন্থটা, সেটের লেন্থ 23 বা 25 সেন্টিমিটার ধরে তুমি করতে পারো, 23 বা 25। যদি না দেয়া থাকে, তোমাকে টিচারকে জিজ্ঞাসা করার দরকার পড়ে না। তুমি এটা স্ট্যান্ডার্ড 23 বা 25 সেন্টিমিটার, তুমি ধরে করবা। কিন্তু যেটাই তুমি ধরে করবা, সেটা তুমি ওখানে সলিউশনে বলে নিবা যে assuming length of each set এত সেন্টিমিটার। আর তুমি মেথডের কথা তো বলবা যে end to end মেথড with 2 সেন্টিমিটার or 15 সেন্টিমিটার or 5 সেন্টিমিটার গ্যাপ। যদি না দেয়া থাকে, সেক্ষেত্রে তোমাকে উল্লেখ করে তারপরে তুমি শুরু করবা। আর যদি দেয়া থাকে, তাহলে কখনোই অ্যাসিউম করে করবা না, যা দেয়া থাকবে সেটা তুমি অঙ্ক করতে হবে। এটা গেল হচ্ছে একদম সিম্পল একটা অঙ্ক। এখন এই অঙ্কের মধ্যে বিভিন্ন ভাবে ভেরিয়েশন। গ্যাপ ঢাকা না থেকে শুরু করে একটু গ্যাপ আবার একটু বলো, আমি শুনতে পাইনি। ম্যাম গ্যাপ থাকা বা না থাকার সুবিধাটা আসলে কি? ও, গ্যাপ থাকাটা এই যে বললাম যে তুমি, এটা ডিপেন্ড করে আসলে তোমার প্ল্যান্টের পপুলেশন কতটুকু তুমি চাচ্ছ। এটা টোটালি ইয়ার উপরে, তোমার সিচুয়েশনের উপরে। বেশি বেশি ঘন করে করলে তোমার গাছ ওখানে বেশি ডেন্স হয়ে যাবে। আর যদি তুমি তোমার সিডলিং আছে ভালো, ইয়া কি বলে, তোমার সেট আছে ভালো, তুমি তাহলে ফাঁকা ফাঁকা করে করলে খুব সমস্যা হবে।
এটা সবসময় তোমার এই ডিজায়ার পপুলেশনের উপরে ডিপেন্ড করে যে তুমি কতটুকু চাচ্ছ এবং তোমার সেটের অবস্থা কি এটার উপরে নেই। তুমি খুব বেশি ঘন চাবা না কখনো, যদি তোমার কি বলে জার্মিনেশন ভালো হয় সেক্ষেত্রে তুমি খুব খুব ঘন করেও চাবা না, আবার যদি যেটা জার্মিনেশন কম হয় সেক্ষেত্রে তুমি খুব ফাঁকা করে করলেও গ্যাপ বেশি হবে। এটা হলো বিষয়। আর যেটা বলছিলাম আবার বলি, যদি ইনফরমেশন দেয়া না থাকে এই দুইটা তুমি ধরে নিয়ে করতে পারো, আর যদি দেয়া থাকে ওটাই ওটাই ধরেই তোমাকে করতে হবে যা দেয়া আছে। এখন এই ডাকটার মধ্যে ভেরিয়েশন আসে কিভাবে? তোমার ভেরিয়েশন আসে মেথডে। তুমি মেথডটা এক এক সময় এক একটা দিল, যেমন বললো সিঙ্গেল রো, ডাবল রো, ডেরা মেথড। তারপরে তোমাকে জিজ্ঞাসা তোমার এরিয়াটা এইভাবে দিল না, 10 হেক্টর না বলে এটা একটা সরি এত বাই এত বলে দিল। তারপরে এখানে আরো আসে, এখন এখানে নাম্বার চাইছে, তোমাকে অ্যামাউন্ট জিজ্ঞাসা করতে পারে। অ্যামাউন্ট যখন জিজ্ঞাসা করবে কত কেজি, তখন তোমাকে ওয়েটটা বলে দিবে যে একটা সেটের ওয়েট কত। এরকম আস্তে আস্তে একটু একটু করে এর ভিতরে ভেরিয়েশন, বা তোমাকে অনেক সময় বলবে যে এখানে দেখো যে সেটের কথা বলা আছে, বলা নাই যে তার জার্মিনেশন কেমন হয়। তোমাকে হয়তো বলে দিল যে তুমি এই সাইজের সেট আছে, কিন্তু যে সেটটা তোমার আছে এটার এত পার্সেন্ট জার্মিনেশন হয়, জার্মিনেশন পার্সেন্টেজ এত। এখন বলো যে এটার কয়টা লাগবে। এখন তোমাকে যদি 100% জার্মিনেশন একটা হয় সেটার জন্য তার কোনো এক্সট্রা দরকার নাই, কিন্তু যেখানে তোমার 50% জার্মিনেশন তার মানে তোমার তখন সিড রেটটা বেড়ে যাবে, ওইটার ক্যালকুলেশন। তো এটা হলো বেসিক ক্যালকুলেশন, এর সাথে এখন ভেরিয়েশন আসে। তবে ধরেই নাও পরীক্ষায় বুঝোই পড়াবো সহজ দিব কঠিন, এটা হলো কথা। ওটা হলো সিম্পল, আর এর মধ্যে যত ক্যাশ লাগায় অঙ্ক থাকে ওগুলো পরীক্ষায় আসে। আরেকটা সহজের মধ্যে যায়, যেটা বললাম যে একই অঙ্ক, শুধু সেখানে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট। একটু কাইন্ডলি খেয়াল করো, এই সিম্পল জিনিস, এত সিম্পল অঙ্ক তাও ভুল করি কোথায়। সেটা হচ্ছে দেখো ফার্স্টটাতে বলছে ক্যালকুলেট দ্য নাম্বার, ক্যালকুলেট দ্য নাম্বার, আর দ্বিতীয়টা দেখো বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট। পরীক্ষা আমি তো এই অঙ্ক পারি, এক্সাইটেড হয়ে যায়, হয়ে গিয়ে দেখা যায় যেখানে অ্যামাউন্ট চাইছে সেখানে আমি নাম্বার পর্যন্ত করে দিয়ে চলে আসি। বা অনেক সময় বলে দিছে এখানে এত সেন্টিমিটার গ্যাপ, বা বলে দিছে এই মেথড, আমি এক্সাইটেড হয়ে খেয়ালই করি না। বা এখানে বলে দিচ্ছে যে একটা সেটের ওজন 100 গ্রাম, আমি হয়তো খেয়ালই করলাম না, আমি আমার মতো ওয়েট দিয়ে হিসাব করে চলে আসলাম। তো অঙ্ক খুবই সহজ, জাস্ট তোমাকে একটু ইনফরমেশন গুলো প্রতিটা কেয়ারফুলি দেখতে হবে। তো এই প্রবলেমে কি বলছে যে এখানে এরিয়া দেয়া আছে 1 হেক্টর এরিয়া, এন টু এন মেথড, 15 সেন্টিমিটার গ্যাপ, আর এখানে সেটের লেন্থ 25 সেন্টিমিটার, আর একটা ট্রেন্স থেকে আরেকটা ট্রেন্সের দূরত্ব ডিস্টেন্স 1 মিটার, আর একটা সেটের ওজন 100 গ্রাম। তো আমি জানি এরিয়া দেয়া আছে 10,000 মিটার স্কয়ার, আর একটা সেটের আমি জানি কতটুকু জায়গা লাগবে, এখানে 25 আছে আর এখানে আছে 15, এখানে 15 আর 25 মিলে তার লেন্থটা হবে। আর 1 মিটার, যে 100 সেন্টিমিটার, যেটা পাশে যেটা ট্রেন্স টু ট্রেন্স ডিস্টেন্স, এই দুটো গুণ করলে আমার এরিয়াটা বের হবে এখানে 0.4 মিটার স্কয়ার। তাহলে আমি এই 10,000 মিটার স্কয়ার এটাতে ভাগ দিলে বের হয়ে যাচ্ছে সংখ্যা। আর এই একটা সংখ্যার একটা সেটের ওজন আমি জানি, তাহলে 25,000-এর ওজন আমি বের করে ফেলতে পারবো। এই হলো আমার অঙ্ক। এইভাবে আমরা করব, এক একটা ডাটা অ্যাড হবে আর আরেকটা স্টেপ পারবে, এটাই পার্থক্য। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো, আর এরপরে আমি তোমাদেরকে এখনই তোমাদের সাথে বিদায় নিয়ে ট্রেন্সের যে অংশটা পড়ালাম প্রথমে, এটা খাতায় কিভাবে তোমরা লিখবা, কি লিখবা, এটা আমি তোমাদেরকে ওয়ার্ড ফাইলে পাঠাবো। দেখবা ওখানে 2 জায়গায় বলা আছে যে প্লিজ অ্যাড ফিগার, রিলেভেন্ট ফিগার ইন ইওর প্র্যাকটিক্যাল নোটবুক। এই কথাটা লেখা থাকবে 2 জায়গায়, এক জায়গায় থাকবে যেখানে ট্রেন্সের মেজারমেন্ট দেয়া আছে, আর যেখানে প্লেসমেন্ট মেথড বলা আছে সিঙ্গেল রাবার। এই দুইটা জায়গায় এই দুইটা কথা লেখা আছে। ওইসব জায়গায় তোমাদের যে প্র্যাকটিক্যাল নোটবুক হবে সেই নোটবুকে
সাদা পাশে, হাতের বাম পাশে যে সাদা পেজ থাকে সেই পেজে পেন্সিল দিয়ে আঁকাবো। আর ছবিটা আমি দিয়ে দিব, বা আমি জানি না, তোমরা আমি দিয়েই দিব, ছবিটা দেয়া থাকবে, ওটা তোমরা ওখানে আঁকিয়ে নিবে। ম্যাম এই বাম পাশের ছবিটা দিলেই তো হবে শুধু, তাই না? হ্যাঁ, এই যে এটা দিলেই হবে। এটা আমি এগুলো দিচ্ছি তোমাকে বোঝানোর জন্য। এই ছবিটা যাবে তোমাদের মেজারমেন্টের জায়গায়, আর এই ছবিটা যাবে, এগুলো এই সংখ্যা দেওয়ার দরকার নেই, সংখ্যা তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, জাস্ট নামগুলো দিলেই হবে। আর এইটা যাবে হচ্ছে প্লেসমেন্ট, এই দুইটা ছবি ওখানে যাবে। আর আমি ক্যালকুলেশনের প্রবলেম গুলো তোমাদেরকে পাঠিয়ে দিব। নেক্সট ক্লাসে আমি এই অঙ্ক নিয়ে বাকি যে ঝামেলাগুলো যেখানে হয়, যেখানে সবাই ভুল করে, ওই জায়গাগুলো বেসিক্যালি আমি দেখাবো, আর সাথে আরো কিছু দুই একটা যেগুলো একটু বড় অঙ্ক সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো। আর নেক্সট ম্যাম ক্লাস, হ্যাঁ প্লিজ। ম্যাম আমি যেখানে থাকি সেখানে সিটিতে যে টাইপের খাতার মধ্যে প্র্যাকটিক্যাল লিখতাম এই টাইপের খাতাটা পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা কি বাইন্ড খাতাটা ইউজ করতে পারি কিনা? এগ্রি কেমিস্ট্রিতে যে ধরনের খাতা মানে লেখায় ওই টাইপের খাতাটা ইউজ আচ্ছা, করতে পারি? এটার সমাধান আমি হেড স্যারকে না বলেই যেটা বলবো সেটা হচ্ছে, এই একই সমস্যা লেভেল 4 এ যখন আমরা প্র্যাকটিক্যাল নিচ্ছিলাম হচ্ছিল, তো তখনকার উত্তরটা ছিল হেড স্যারের পক্ষ থেকে যে যেহেতু এরকম একটা সমস্যার মধ্যে আমরা আছি, তোমরা যে লিখছো এবং আমাদের সাথে যে তোমরা জয়েন করতেছো, এটাই আমরা আলহামদুলিল্লাহ বলতেছি। তো সেক্ষেত্রে যার যেখানে যতটুকু রিসোর্স আছে আমার মনে হয় সেটা করলেই এখন কোনো সমস্যা নাই। স্যাররা এটা নিয়ে যখন তোমরা আসবা, আমার মনে হয় না কেউ এই সিম্পল বিষয় নিয়ে খুব একটা কথা বলবে। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। তবে হচ্ছে চেষ্টা করো যতটা কাছাকাছি থাকা যায় ততটাই ভালো। এটাই বলবো। তবে তুমি বাইন্ডিং খাতাও খারাপ না কিন্তু, কারণ এবারে লেখাগুলো খুবই কম তো। তুমি যদি একটা মোটামুটি পেজের খাতা কিনে ফেলো, তাহলে তো মনে হবে না যে আচ্ছা, কারো যে হাতের লেখা বড় হয়, বেশি জায়গা লাগে, সেক্ষেত্রে বুঝে শুনে কিনে ফেললে বাইন্ডিং ও কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আশা করি তোমরা এখন একটু সংখ্যা কমে গেছে, 246 জন লিখছিলাম আমি, 246 জন তোমরা অ্যাটেন্ডেন্স দিছো। তোমাদের সাথে বৃহস্পতিবারে আমার কথা হবে, আর বৃহস্পতিবারে তোমাদের সাথে কথাটা এত লেন্দি সময় ধরে হবে না, আর একটু কম সময় হবে। তো এখানে একটা প্রস্তাব আছে, আমার নেক্সট ক্লাসটা নিবে হচ্ছে মমিনুল স্যার। ওনার টপিকটা খুবই ছোট, ময়েশ্চার স্ট্রেসের উপরে, যেটাও আমরা নর্মালি শুধু দেখিয়ে ডেমনস্ট্রেশন করি, যেটা এখন পসিবল না। আমি জানি না স্যার কিভাবে নিবেন। তো উনি একটা কথা আমাকে মেসেজ দিচ্ছেন, সেটা হচ্ছে যেহেতু আমি ফুল টাইম ওই দিন ক্লাস নিব না, কারণ আমার অল্প অল্প একটু পড়ালেই হবে, তো আমার পড়ানোর শেষে কি স্যার জয়েন করতে পারবে কিনা? জি ম্যাম, নিলে ভালো হয়। আচ্ছা, তার কারণ স্যারের পার্টটা আরো ছোট হবে। তো তাহলে এমনও হতে পারে যে স্যার আগে স্যারের পার্টটা নিয়ে ফেললেন, তারপরে আমি পরের 1 ঘন্টা বা আধা ঘন্টা আমি নিলাম, যেভাবে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমি তাহলে জানিয়ে দিব যে তোমরা পজিটিভ। ম্যাম জি আজকের লেকচারে ক্যালকুলেশন পার্টটা কি আলাদা এক্সপেরিমেন্ট হবে হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা এক্সপেরিমেন্ট, ক্যালকুলেশনের পার্টটা আলাদা, আর এই প্রিপারেশন অফ ট্রেন্স ফর সুগার কেন কাল্টিভেশন এটা আলাদা। এটা তোমরা যদি খাতায় লিখো তাহলে আগে ট্রেন্সটা প্রিপারেশন দিও, আর ক্যালকুলেশনটা পরে সেকেন্ড হিসেবে দিও। ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার এখন বিদায়। আল্লাহ যদি রহম করে বৃহস্পতিবারে তোমাদের সাথে দেখা হবে। আর কোনো প্রশ্ন থাকলে বৃহস্পতিবার আসি, আর বৃহস্পতিবারে না বলতে পারো সমস্যা নাই, তাও আসি। ফোন নাম্বার জানা আছে, এনি টাইম যোগাযোগ করতে পারো বা মেইলে, আমার কোনো সমস্যা নাই। আমার টপিক বাদ দিয়েও যদি তোমরা অন্য টপিক নিয়ে কথা বলতে চাও তাতেও সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকো সবাই, আর কেয়ারফুল থেকো, সুস্থ থাকো সবাই, বেশি করে পানি খাবা। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি কেটে দিচ্ছি, তোমরা চলে যাও। খোদা হাফেজ।